প্রসেস অফ ল, মানে আইনটাকে তার সঠিক প্রয়োগের জন্য এই ভেটেরিনারি মেডিকেল নলেজটা প্রয়োগ করা যেতে পারে। এটা একটা স্কোপ এই সাবজেক্টটার। ওকে, দেখো অবজেক্টিভটা দেখি, ভেটেরিনারি ফরেনসিক মেডিসিনের অবজেক্টিভ গুলি কি কি। অবজেক্টিভ গুলির মধ্যে আছে একটা, যেমন আছে তোমার, তোমরা জানো যে আমরা যারা ভেটেরিনারিয়ান, আমাদেরকে কিন্তু যারা ডক্টর অথবা আমরা ভেট যারা, আমাদের কিন্তু কোনো জাত, ধর্ম, বর্ণ, রাজনীতি, সমাজনীতি কোনো কিছু আমাদের কাজে লাগবে না, মানে আমাদের কনসিডার করা চলবে না। এটা জানো কিনা? এখন তো ধরো আওয়ামী লীগ রেজিম চলে গেছে, এমন যদি হয় যে ধরো একজন আওয়ামী লীগের লোকের গরু অসুস্থ হয়েছে, আমি বলবো যে না, ওরা স্বৈরাচারের দোষর, ওই গরুকে ট্রিটমেন্ট করতে যাবো না আমরা, এটা বলা যাবে না। কিংবা ধরো একজন আওয়ামী লীগ করে, এখন ডক্টর বললো যে না, এই স্বৈরাচারের ফেসিস্টের দোষর, ট্রিটমেন্ট করবো না, ডক্টর বললো। কিন্তু এটা বলা যাবে না। আমরা যারা মানে ভেদ অথবা যারা ফিজিশিয়ান ডক্টর, ট্রুলি হিউম্যান ডক্টর, উই ডোন্ট হ্যাভ এনি ডিভিশন অর এনি কনসিডারেশন ট্রিটিং দ্য পেশেন্ট। ঠিক আছে, সেরকম ভেটেরিনারিয়ানদেরও দেখো পেশেন্টটা কোন অরিজিন থেকে আসছে সেটা কিন্তু বিবেচনা করার কোনো সুযোগ নাই। সেটা হয়তো ক্রিমিনাল উন্ডের কোনো পেশেন্ট আসছে, ধরো কোনো একটা গরু নিয়ে আসছে যেটা মানুষ কোপায় পড়ে, ধরো ক্রিমিনাল উন্ড নিয়ে আসছে, সেটা কিন্তু তোমাকে ট্রিটমেন্ট করতে হবে। কেউ ধরো একটা গরুকে কোপাইছে, সেটা মানে ম্যালিশিয়াসলি, শত্রুতাবশত, সেটাও কিন্তু তোমাকে ট্রিটমেন্ট করতে হবে। অথবা কেউ পয়জন কোনো কেস আসছে, মানে কি গরুকে ধরো আর্সেনিক খাওয়া দিছে, সব গরু মেরে ফেলবে, তাই না? এক পক্ষ আর এক পক্ষে, তুমি কিন্তু ওই পয়জনিং কেসটা হ্যান্ডেল করতে হচ্ছে তোমার। অথবা ক্রিমিনাল অ্যাবর্শন করা হয়েছে, এমন কিছু খাওয়াই দেওয়া হয়েছে না, গাভীটা অ্যাবর্টেড হয়ে যায়, ধরো আমার সাথে শত্রুতা, অমুক বাড়ির, এটা করে ফেলছে, এগুলি ট্রিটমেন্ট আমাদের করতে হয়। করতে গিয়ে অনেক সময় কি করতে হয়, আমাদেরকে এই ক্রিমিনাল অ্যাক্টের ভিকটিম হতে পারে যে কেন আপনি এটা ট্রিটমেন্ট করছেন, ব্লেম করতে পারে তোমাকে, কোর্ট ব্লেম করতে পারে, অথবা পার্সন ব্লেম ব্লেম করতে পারে। হ্যাঁ, যে ওর সাথে ও মিলে এটা করছে, তখন কিন্তু তোমার রেমেডি পাওয়ার সুযোগ থাকতে হবে। এই রেমেডি পাওয়ার জন্যই তোমাকে ভেটেরিনারি ফরেনসিক মেডিসিনটা পড়তে হবে, আর জুরিসপ্রুডেন্স পড়তে হবে। তোমার কি কি আছে, প্রেরোগেটিভ আছে টু, মানে টু সেভ ইয়োর সেলফ ফ্রম এনি ক্রিমিনাল ক্রিমিনাল তোমার কি বলা যায় এটা, কাজের সাথে তোমার সংশ্লেষের জন্য। ঠিক আছে, যেমন এইগুলি বললাম আর কি, কেসগুলি হ্যান্ডেল করার জন্য বা ট্রিটমেন্ট করার জন্য তুমি মাঝে মাঝে কিন্তু ভিকটিম হয়ে যেতে পারো। সেই ক্ষেত্রে তুমি তখন তুমি কি আইনি প্রতিকার পেতে পারো, অথবা তোমার আইনের ব্যাখ্যা কি কি হতে পারে। হ্যাঁ, পয়জনিং কেস হ্যান্ডেল করছো, তোমাকেও কোর্ট ডাকতে পারে যে আপনি যে এই পয়জনিং কেসটা হ্যান্ডেল করছেন, ওই ব্যক্তি অভিযোগ করছে যে অমুকের গরু, মানে তার গরুকে অমুক লোক পয়জনিং করেছে, আপনার ব্যাখ্যা কি। তখন কিন্তু তোমাকে কোর্টের সামনে যেতে হবে এবং তোমার অপিনিয়ন প্লেস করতে হবে। সো এটা একটা অবজেক্টিভ। দেখো পরের লাইনে আমরা এখানে যে দেখতেছি, এপিয়ার অ্যাজ অ্যান এক্সপার্ট উইটনেস ইন এ কোর্ট অফ ল। মাঝে মাঝে তোমাকে উইটনেস হতে হবে, সাক্ষী হতে হবে, এক্সপার্ট উইটনেস হতে হবে। হ্যাঁ ডক্টর, আমি দেখছি এই ধরনের কোপানো ছিল, এই ধরনের রামদাদে কোপানো ছিল, অথবা এই আবর্ষণের কজ ছিল এটা, সো এটা সাপোর্ট করতে পারে, মানে তুমি যা যেটা জানো সেটা বলতে হবে। এছাড়াও তোমার ভেটেরো ভেটেরো লিগাল, সরি, ভেটেরিনারি মেডিকো লিগাল যে অপিনিয়ন গুলি আছে, ভেটেরিনারিয়ান ভেটেরিনারি লিগাল অপিনিয়ন যেগুলি আছে, সেগুলি তোমাকে অনেক সময় দিতে হতে পারে। কোর্ট বলতে পারে যে ইয়েস ডক্টর, ইউ ক্যান প্লেস ইউর অপিনিয়ন রিগার্ডিং দিস কেস। আপনার মতামত কি, আপনার মতামত আমরা জানতে চাই। অনেক ডক্টরকে কিন্তু ডাকা হয়, আমাদের ডক্টরদেরকে ডাকা হয়, তবে ফ্রিকুয়েন্টলি ফিজিশিয়ানদেরকে ডাকা হয় কিন্তু। মানে তোমরা জানো যে মানে হিউম্যানে কিন্তু বিভিন্ন ধরনের অকারেন্স ঘটে, প্রতিনিয়ত ঘটতেছে আর কি, সেগুলির অপিনিয়ন নেওয়ার জন্য কোর্টে কিন্তু এপিয়ার হতে হয়। হ্যাঁ, লিগাল এক্সপার্ট অপিনিয়ন দিতে হয়, অথবা এক্সপার্ট উইটনেসও দিতে হয়। এছাড়াও দেখো, যেটা বলতেছিলাম আগে আমি, সেফগার্ড অফ এ ভেটেরিনারিয়ান ফ্রম ক্রিমিনাল কেসেস। তুমি নিজে একজন ভেটেরিনারিয়ান, ধরো তুমি একটা কোনো কেস হ্যান্ডেল করতে গিয়া গরুটা মেরে ফেললা,
তাই না? তখন তোমাকে মেরে ফেললে তুমি মারো নাই, ইন্টেনশনটা ওই ধরনের ছিল না, কিন্তু তোমার ট্রিটমেন্টের কারণে ধরো গরুটা মারা গেছে, তখন তুমি কোর্টে কি কি সেফগার্ড পেতে পারো? তোমার যদি রেজিস্ট্রেশন থাকে, তোমরা জানো, তোমরা রেজিস্ট্রেশন যারা পাস করেছো রেজিস্ট্রেশন পাবে তোমরা, তোমরা কিন্তু রেজিস্ট্রেশন থাকলে, রেজিস্টার্ড ভেট হলে, যদিও তোমাকে কোর্টে প্রডিউস করতে হতে পারে, তখন তুমি কিন্তু বলতে পারবা যে আমার ট্রিটমেন্টের গাইডলাইন ছিল এই ধরনের, কিন্তু সামহাউ কোনো কারণে মারা গেছে, তো মানে তুমি সেফগার্ড পাবে তোমার রেজিস্ট্রেশন থাকলে। আদারওয়াইজ ধরো তুমি পাস করে গেছো তোমার কি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনেক সিজিপিএ পেয়েছো, কিন্তু তুমি কি নাও নাই, কি বলে কি লাইসেন্স নাও নাই, তখন কিন্তু এই ধরনের একটা কেস হলে তুমি কিন্তু ফেসে যাবে, সেফগার্ডটা পাবে না, এই ধরনের বিষয়। এছাড়াও কোড অফ কন্ডাক্ট, তুমি কি করতে পারবা কি করতে পারবা না, সেটা সম্পর্কেও তোমার জানা থাকবে। এরপর আমরা দেখি যে ব্রাঞ্চেস অফ ভেটেরিনারি ফরেন্সিক মেডিসিন। এক নম্বরে আছে কি আছে, ফরেন্সিক টক্সিকোলজি, মানে তোমরা বুঝতে পারছো যেখানে বিষক্রিয়া এর সম্পর্কে যেখানে আলোচনা করা হবে। ফরেন্সিক প্যাথোলজি, এগুলি অলমোস্ট তোমরা জানো, যখন কোনো বিষের কারণে হয় অথবা কোনো টক্সিনের কারণে হয়, তখন কিন্তু ফরেন্সিক টক্সিকোলজিক্যাল স্যাম্পল নেওয়া হয় এবং তাদের অপিনিয়ন নেওয়া হয়। এরপর আসলে কি ফরেন্সিক প্যাথোলজি, এটা রেগুলারলি প্র্যাকটিস করা হয়, কোন ইন্টেস্টাইন কেটে নিয়ে সেটা ল্যাবে পরীক্ষা করা হয়। ফরেন্সিক ব্যালাস্টিক্স, সেটা কি আবার অস্ত্র দিয়ে, গুলি দিয়ে যদি কাউকে, মানে গুলি করে, পিস্তল দিয়ে অথবা রাইফেল দিয়ে গুলি করে মারা হয়, তাহলে গান এবং তার রিলেটেড যে উম, তোমার হবে, ফরেন্সিক হবে, সেটাকে বলা হচ্ছে। এরপর ফরেন্সিক অবস্ট্যাটিক্স, বুঝতে পারছো এখানে মানে তোমার অ্যাবর্শন এগুলি কেস ডিল করবে। এরপর কি ফরেন্সিক সেরোলজি, বুঝতে পারতেছো যে এখানে সেরোলজিক্যাল ম্যাটারগুলি, হ্যাঁ, অ্যান্টিবডি, অ্যান্টিজেন রিয়াকশন, ব্লাড, এগুলি দেখার বিষয় ফরেন্সিক্যালি যেটা করা হয় আর কি। এরপর আসলে আমরা বাই দিস টাইম কি জানলাম, ভেটেরিনারি ফরেন্সিক মেডিসিন। এরপর আমরা জানবো কি ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স, সেটা কি? ওইটা তো দেখলাম যে আমরা ভেটেরিনারি নলেজ এবং প্রিন্সিপাল অ্যাপ্লাই করবো কি লিগ্যাল আসপেক্টে, সরি, লতে ইউজ করব, ল। আর এইখানে ইউজ করব মানে জুরিসপ্রুডেন্সটা হচ্ছে কি লিগ্যাল আসপেক্ট অফ প্র্যাকটিস অফ ভেটেরিনারি মেডিসিন, মানে তুমি ভেটেরিনারি মেডিসিন করে লিগালি কি কি করতে পারবা এবং তোমার কি কি অব্লিগেশন আছে না করার জন্য বা অব্লিগেশন আছে করার জন্য, সেইটা যে সায়েন্সে আলোচনা করা হবে সেটাকে বলে কি ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স। আরেকটু ভালো করে বলে দেখো, নলেজ অফ ল ইন রিলেশন টু দ্য ভেটেরিনারি প্র্যাকটিস হুইচ ডিলস উইথ দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য ভেটেরিনারি ডক্টর, যেটা বলতেছিলাম একজন ভেটেরিনারি ডক্টরের কি কি রেসপন্সিবিলিটি আছে এবং ল বাউন্ডেড রেসপন্সিবিলিটি, এই বিষয়ে সায়েন্সে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় কি ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স। দেখো আমরা একটু এক্সাম্পল দিলে আরো একটু ক্লিয়ার হবে, যেমন ভেটেরিনারি মেডিকেল এথিক্স। এথিক্সটা কি হবে? হ্যাঁ, মানে তোমার একটা এথিক্যাল গাইডলাইন থাকবে, যেটা বলতেছিলাম তোমাদের এখানে এথিক্সটা আলাদা করে দিয়েছে, বাট ইট ইজ আন্ডার ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স। ঠিক আছে, আমি জানি না সাবজেক্টের ওই মানে ওইটা কেমন, ওইটাই হয়েছে কেন এরকম, কিন্তু এইটা এথিক্সটা তুমি ইট শুড বি আন্ডার ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স, এইটা এখনই দেখতে পারলাম। ভেটেরিনারি মেডিকেল এথিক্স, তোমার একজন ডক্টরের কি কি এথিক্স থাকবে বা এই সায়েন্স করলে কি কি এথিক্স মেনে চলতে হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। এরপর হচ্ছে রাইট এন্ড ডিউটিস অফ ভেটেরিনারি ডক্টরস, মানে কি তোমার কি দায়িত্ব এবং কি কর্তব্য সেগুলি তোমার, সেটা আলাপ করা থাকবে। এছাড়া হচ্ছে কি ইনফেমাস কন্ডাক্ট অ্যান্ড কনসেন্ট, ঠিক আছে, মানে অজনপ্রিয় কাজ এবং কনসেন্ট এগুলি, বা নেগলিজেন্স, তোমার কি অবহেলা, এগুলি সম্পর্কে এই ভেটেরিনারি জুরিসপ্রুডেন্স আইন দ্বারা বলা আছে, তুমি যদি নেগলিজেন্স থাকে তাহলে তোমার কি শাস্তি হবে, তোমার এটা তোমার সাথে রিলেটেড। ঠিক আছে, পরে আরো দেখো গিয়ে মানে পরের স্লাইডে আমরা বুঝবো ভেটেরিনারি ফরেন্সিক মেডিসিন এবং জুরিসপ্রুডেন্সের মধ্যে আসলে পার্থক্য থাকে। আমরা যদি এক এক করে আসি, আবার যদি রিক্যাপ করি, veterinary forensic medicine deals with actually veterinary medical aspect of law, মানে আইনে ভেটেরিনারি মেডিকেলের নলেজটা কিভাবে প্রয়োগ হবে আইনের ক্ষেত্রে সেইটা নিয়ে আলোচনা করবে।
এখানে ইন কন্ট্রাস্ট জুরিসপ্রুডেন্স আলোচনা করবে কি লিগ্যাল অ্যাসপেক্ট অফ প্র্যাকটিস অফ ভেটেরিনারি মেডিসিন, মানে কি ভেটেরিনারি মেডিসিন প্র্যাকটিস করতে গেলে এর আইনগত কি কি নিয়মাবলী আছে একজন ভেটেরিনারি ডক্টরের, সেগুলি নিয়ে আলাপ করবে। দেখো, ফরেনসিক মেডিসিন ব্রিংস দ্য ভেটেরিনারি প্র্যাকটিশনার্স ইন কন্টাক্ট উইথ দ্য কোর্ট অফ ল। এইখানে তোমাকে ফরেনসিক মেডিসিনে তোমার কাজ হবে যারা ভেটেরিনারি প্র্যাকটিশনার আছে তাদেরকে মাঝে মাঝে কোর্টে নিয়ে যাবে তোমার লিগ্যাল অপিনিয়ন দেওয়ার জন্য, অথবা এক্সপার্ট উইটনেস দেওয়ার জন্য, অথবা তোমার যেটা বলতেছিলাম যে এগুলি সম্পর্কে তোমার ওইখানে বলার জন্য। কিন্তু জুরিসপ্রুডেন্স তোমাকে কি করবে, ইট ব্রিংস রিলেশনশিপ বিটুইন ভেট অ্যান্ড ওনার অ্যান্ড দ্য সোসাইটি। একজন ভেটেরিনারিয়ান এবং একটা ফার্মের বা একটা গরুর মালিক বা একটা অ্যানিমেলের ওনারের সাথে তোমার রিলেশনশিপটা কেমন হবে, তোমার সাথে কি কি লিগ্যাল বাইন্ডিং থাকবে, তুমি তার প্রতি কি করতে পারবা না, কি করতে করতে হবে, সেগুলি নিয়ে আলোচনা করা হবে। ইভেন লার্জার স্কেলে যদি বলা হয় একজন ভেটেরিনারিয়ানের সাথে একজন সোসাইটি বা একটা সোসাইটির কি রেসপন্সিবিলিটি বা কি কি করা যাবে কি কি করা যাবে না, লিগালি যে বাইন্ডিংস গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করা হবে। ফরেনসিক মেডিসিন অ্যাকচুয়ালি যেটা বারবারই বলতেছিলাম, ভেটেরিনারি মেডিকেল নলেজ, এটা প্রয়োগ করা হয় এই সায়েন্সে ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বা ন্যায় বিচার প্রয়োগ করার জন্য ভেটেরিনারি মেডিকেল নলেজটা ইউজ করা হয় ফরেনসিক মেডিসিনের রিলেশন। বাট জুরিসপ্রুডেন্সে দেখো এখানে বলা থাকে ইট ডিলস উইথ লিগ্যাল রেসপন্সিবিলিটিস অফ ভেট উইথ, কার সাথে কার, ভেট উইথ অ্যানিমাল ওনার, ভেট উইথ স্টুডেন্টস, ভেট উইথ স্টেট অ্যান্ড ভেট টু ভেট। একজন ভেটেরিনারিয়ান অ্যানিমাল ওনারের সাথে কি কি কিভাবে রেসপন্সিবিলিটি বা কি সম্পর্ক স্থাপন করবে বা কি কি রেসপন্সিবিলিটি পালন করবে সেটা বলা থাকবে। একজন ভেটেরিনারিয়ান তার স্টুডেন্ট ফেলো তার সাথে কি ধরনের করবে, অথবা একজন ভেটেরিনারিয়ান স্টেট রাষ্ট্রের সাথে তার সম্পর্ক কেমন হবে বা কি কাজ করতে হবে সেটা বলা থাকবে। অথবা একজন ফেলোদের মধ্যে একজন ভেটের সাথে আর একজন ভেটের কি কি করা যাবে বা যাবে না সেটা নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, দেখো ফরেনসিক মেডিসিনে বলা হচ্ছে কিছু কিছু সাব ডিভিশন আছে, কিন্তু জুরিসপ্রুডেন্সের এই ধরনের কোনো সাব ডিভিশন নাই। এবং ফরেনসিক মেডিসিন বলা হয় যে অ্যাপ্লাই করা হয় সব ক্ষেত্রে, সবাই এর মানে এর বেনিফিট নিতে পারবে ফরেনসিক মেডিসিনে। কিন্তু জুরিসপ্রুডেন্স বেসিক্যালি ইট ইজ অ্যাপ্লাইড ফর দ্য ভেটেরিনারি প্র্যাকটিশনার বা ভেট। ঠিক আছে, মানে জুরিসপ্রুডেন্সের বাইন্ডিং শুধুমাত্র ভেটেরিনারিয়ানদের, আর কিন্তু ফরেনসিক মেডিসিনের বেনিফিট পাবে আসলে সবাই, সোসাইটি, তারপরে এনিম্যাল ওনার, সবাই এর ইটা নিতে পারবে। তারপরে আমরা আসি, এরপরে দেখো আউটলাইনটা কি, ভেটেরিনারিয়ান এন্ড দ্য ল, একজন ভেটেরিনারিয়ান এবং কি কি নিয়ম কানুন আছে। এরপর আমরা দেখবো কোর্ট অফ ল এন্ড দেয়ার পাওয়ার, বিভিন্ন কোর্ট যে আছে সেটার নিয়ম কানুন এবং তাদের ক্ষমতা নিয়ে আলোচনা করবো। ভেটেরিনারিয়ান এন্ড ল কি কি আছে দেখো, যেটা বললাম কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যে এটা মনে হয় আইনের বিষয় পড়াচ্ছি, এখন দেখতে পারলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা। দেখো যেটা বলছিলাম, কিছু কিছু ল আছে যেগুলিকে বলা হয় সিভিল ল। সিভিল ল গুলি কি, যেটা বললাম যে জমি জমা সংক্রান্ত অথবা কোনো বিরোধ সংক্রান্ত দুজন ব্যক্তির বা দুজন মানে দুইটা পার্টির মধ্যে যেটা ঘটে, সেই ডিসপুটটা হতে পারে কি ডেট, মানে কি ঋণ সংক্রান্ত হতে পারে, নেগলিজেন্স সংক্রান্ত হতে পারে, একজন আরেকজনকে নেগলেক্ট করছে এই সংক্রান্ত, অথবা মিসকন্ডাক্ট বা কন্টাক্ট, একজনের সাথে আরেকজনের যেটা ব্যবহার বলা হচ্ছে সেটার জন্য হতে পারে, লাইবেল হতে পারে, স্ল্যান্ডার, এগুলি তোমরা জানো, সাক্ষী সংক্রান্ত, এমন সাক্ষী দিলা বা এমন স্টেটমেন্ট করলে একজনের কি হলো, কি বলে ওই যে আছে না 5 কোটি টাকার মানহানি মামলা, মানে মানহানি হয়েছে, এমন ধরনের স্টেটমেন্ট করলা বা এমন ধরনের কথা বললা যেটার কারণে কারোর মানহানি হলো, এগুলি কিন্তু সিভিল লর আন্ডারে পড়বে। বুঝা গিয়েছে কিনা? হ্যাঁ, কেউ একজন একটু রিপ্লাই করো। জি স্যার। আর ক্রিমিনাল লটা কি, অফেন্সেস এগেনস্ট দ্য জেনারেল পাবলিক ইন্টারেস্ট, যেমন যেটা বলছিলাম মারামারি কাটাকাটি
বিভিন্ন ধরনের এগেইনস্ট দ্য পার্সন, কোন একজন পার্সনের প্রতি সরাসরি কোনো অ্যাটাক করলে, অথবা তার প্রপার্টির প্রতি অ্যাটাক করলে, অথবা পাবলিক সেফটি নিয়ে সংক্রান্ত কোনো এগেইনস্টে কোনো কাজ করলে, অথবা স্টেটের সিকিউরিটির এগেইনস্টে কোনো কাজ করলে, তখন কিন্তু প্রয়োগ হবে ক্রিমিনাল ল। ঠিক আছে? আর এক ধরনের আইন আছে যেগুলি কম্বাইন্ড সিভিল অ্যান্ড ক্রিমিনাল ল। সেটা কিভাবে? সিভিল ল থাকবে, ক্রিমিনাল ল থাকবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, দুই ধরনের মামলা হতে পারে। একটা সিভিল কোর্টে মামলা হতে পারে। সেটা কি? সিভিল মানে বুঝতে পারতেছি যে এটা বিরোধ সংক্রান্ত, যেটা বললাম যে এটা নেগলিজেন্স হতে পারে, ড্রাইভারের নেগলিজেন্সের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তখন এটা হল কি সিভিল ল। এট দ্য সেম টাইম ক্রিমিনাল লতেও বা ক্রিমিনাল কোর্টেও মামলা হতে পারে ডেঞ্জারাস ড্রাইভিং এর কারণে। ঠিক আছে? একই সাথে দুইটা মামলা হবে ড্রাইভারের মানে প্রতি, একটা হলো সিভিল ল হবে। সেরকম আমরা যদি অন্য উদাহরণ দিয়ে বুঝাই, ধরো তুমি একটা পেশেন্ট হ্যান্ডেল করতে গেছো, পেশেন্ট হ্যান্ডেল করতে গিয়ে তোমার নেগলিজেন্স ছিল, তুমি ঠিক মতো হ্যান্ডেল করোনি, তখন তোমার হবে কি সিভিল লতে, সাথে সাথে গরুটা মারা গেছে, তুমি কি করেছো? তার প্রপার্টির এগেনস্টে তুমি অ্যাক্ট করেছো, যে কারণে অ্যানিমালটা মারা গেছে। দুইটা মামলাই তোমার প্রতি হতে পারে, সিভিল ল এবং ক্রিমিনাল ল হবে। এরপর আসি আমরা কোর্টস অফ ল এন্ড দেয়ার পাওয়ার। কোর্ট গুলি সম্পর্কে জানবো। দেখো, ব্রডলি তিন ধরনের কোর্ট আছে লতে বলা আছে। একটা হচ্ছে সিভিল কোর্ট, যেটাকে বললাম আমরা সিভিল কোর্ট, এটার অন্য নাম আমাদের দেশে বলা হয় কি মুনসেফ কোর্ট। আর একটা ক্রিমিনাল ক্রিমিনাল কোর্ট, যেটাকে বলা কি ম্যাজিস্ট্রেট কোর্ট বলা হয়। এখানে তিন ধরনের ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, ফার্স্ট ক্লাস, থার্ড এবং সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট আমরা পরে দেখবো। এছাড়াও কি বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেশন কোর্ট। এই কোর্টগুলিতে সিভিল মামলা করা যায়, ক্রিমিনাল মামলাও করা যায়। এই তোমরা কি সিভিল ক্রিমিনাল বলে বুঝেছো কিনা? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি স্যার। ও, সো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং সেশন কোর্ট গুলিতে, সেশন এই তিনটা কোর্টে সিভিল ক্রিমিনাল দুইটা ধরনের মামলা করা যায়। ওকে, এরপর আমরা আসি ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্ট। বলা হচ্ছে যে বাংলাদেশে সাধারণত দুই ধরনের ক্রিমিনাল কোর্ট আছে। একটা হলো কোর্টস অফ ম্যাজিস্ট্রেটস এন্ড কোর্টস অফ সেশনস। সেশন জাজ কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট বলে না বাংলায়, সেইটা। দেখো, ম্যাজিস্ট্রেট কোর্ট আবার বিভিন্ন ধরনের হতে পারে। একটা হলো কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর হলো কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এইখানে দেখো সিআরপিসি একটা কথা আছে। সিআরপিসি সেকশন 6 এর 2 তে বলা আছে দুই ধরনের ম্যাজিস্ট্রেট কোর্ট থাকবে। একটা হলো কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আর একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট। সিআরপিসি কি জানো তোমরা? না স্যার। দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, যেটার বলে তোমার এই যে পুলিশরা বিভিন্ন ধরনের মামলা করে, সিআরপিসি বলে না, দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। এই আইনটা হয়েছে আই থিঙ্ক 1898, হ্যাঁ 1898 সালের ওই আইনই চলতেছে। এই এই কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর ব্রিটিশ আমলের ল, এটাই চলছে। এই অনুসারে এই কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের সেকশন 6 এর 2 তে বলা আছে দুই ধরনের ম্যাজিস্ট্রেট কোর্ট থাকবে। একটা হলো কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, আর একটা কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আবার 4 ধরনের হবে। সেটা হচ্ছে কি, সেটাও কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সিআরপিসি সেকশন 6 এর 3 এ বলা আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়াগুলিতে হবে, অ্যান্ড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অন্যান্য এলাকা যখন মেট্রোপলিটন এলাকায় থাকবে সেটাকে বলা হয় চিফ, যেটা সেটাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হবে। আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে তাকে বলা হয় কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এর সাথে সাথে অন্যান্য এডিশনাল যে চিফ গুলি আছে তাদেরকে 1 নাম্বার ক্যাটাগরিতে পড়বে, ক্লাসে পড়বে। এরপরে 2 নাম্বার, তার নিচের ধাপটা হল কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিফ ছিল, পরেরটা হল কি চিফ অথবা এডিশনাল হল কি 1 নাম্বার, এতে পড়বে। 2 নাম্বারে পড়বে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন এরিয়াতে, অন্য অন্য এরিয়াতে তাকে বলা হয় ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস। মেট্রোপলিটন এরিয়ার বাইরে তাকে বলা হয় কি ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস। তারপর 3 নাম্বারে আছে কি ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস এবং ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস। এই 4 ধরনের ম্যাজিস্ট্রেট তো তোমরা বুঝেছো, তাই না?
বিচারক, 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। চিফ মেট্রোপলিটন আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাথে সাথে হলো এডিশনাল চিফ গুলি যারা আছে তাদেরকে বলা হবে কি ক্লাস 1, মানে 1 নাম্বার ক্লাসে। 2 নাম্বার হচ্ছে কি তোমার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ দ্য সেকেন্ড ক্লাস এবং ম্যাজিস্ট্রেট অফ দ্য থার্ড ক্লাস। পাওয়ার অফ দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট দেখো, এই যে আমরা আগের 4 ধরনের ম্যাজিস্ট্রেট সম্পর্কে পড়লাম, আমরা এদের পাওয়ার কি কি। যে ফার্স্ট ক্লাস বা শুধুমাত্র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এরিয়াতে তাকে বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমি 2 নাম্বারের কথা বলতেছি। আগের 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 যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 4 ধরনের, এই 2 থেকে 3, 2 থেকে 4 পর্যন্ত, 2, 3, 4 এদের পাওয়ার কি কি করতে পারে দেখো। ফার্স্ট ক্লাস বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারা আছে, ফার্স্ট ক্লাস বলা হয় কি, ধর মেট্রোপলিটন এরিয়ার বাইরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার প্রেরোগেটিভটা কি, হি ক্যান pass a law of imprisonment for 5 years, or he can give solitary confinement or a fine of 10,000 টাকা। বোঝা গেছে কিনা? যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সে 5 বছরের জেল দিতে পারে, নির্জন বাস বা কারাবাস দিতে পারে, লোকে সে দিতে পারে, এবং তোমার এই সলিটারি কনফাইনমেন্ট হলো কি তোমার কারাবাস, নির্জন বাস, তুমি কারোর সাথে আর দেখা করতে পারবে না, ওই যে কন্ডেম সেলের মতো একা একা থাকা সেরকম। আর ইমপ্রিজনমেন্ট তো তোমরা জানো একসাথে করে থাকে, কিন্তু সলিটারি কনফাইনমেন্ট মানে কি একবারে নির্জন করে রাখা, অন্যজন কারোর সাথে দেখা করতে পারবে না, এগুলি অর্ডার পাস করতে পারে, সে শাস্তি দিতে পারে, একসাথে সাথে 10,000 টাকা ফাইন করতে পারে। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কি করতে পারে দেখো, 3 বছরের হাজতবাস দিতে পারে, সলিটারি কনফাইনমেন্ট দিতে পারে, 5,000 টাকার ফাইন করতে পারে। থার্ড ক্লাসের 2 বছর এবং সে সলিটারি কনফাইনমেন্ট দিতে পারে না, 2,000 টাকার ফাইন করতে পারে। এরপর আসলে কি পাওয়ার, হায়ার পাওয়ার্স অফ সার্টেন ম্যাজিস্ট্রেটস, ওগুলি নর্মাল পাওয়ার। এছাড়াও কিছু কিছু হায়ার পাওয়ার যারা চিফ আছে, দেখো আমরা চিফ গুলি নিয়ে কিন্তু আলাপ করিনি, আমরা শুধুমাত্র ফার্স্ট ক্লাস বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস সম্পর্কে বললাম। এখন চিফদের কি কি কাজ থাকবে বলা হচ্ছে কি, অ্যাকর্ডিং টু সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে না 29-6 বলা আছে যে গভর্নমেন্টের হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নির্ধারণ করতে পারবে। কি কি ক্ষমতা হবে, নর্মালি বাংলাদেশে কি কি ক্ষমতা আছে, দ্য কোর্ট অফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর এনি এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এন্ড দ্য কোর্ট অফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এন্ড ম্যাজিস্ট্রেট অফ দ্য ফার্স্ট ক্লাস, মানে কি 1 নাম্বার ক্লাস এবং 2 নাম্বার ক্লাস, মানে চিফ, এডিশনাল এবং মেট্রোপলিটন এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তারা কি করতে পারে, যে কোনো রায় দিতে পারে ল অনুসারে, যে লটা আবার ঠিক করবে কে, গভর্নমেন্ট হাইকোর্ট ডিভিশনের সাথে ঠিক করে এই কোর্টের ক্ষমতা নির্ধারণ করবে। তারা যে কোনো অর্ডার পাস করতে পারে এক্সেপ্ট দ্য সেন্টেন্স অফ ডেথ, মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া, অথবা ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন কি বলতো, সেন্টেন্স অফ ট্রান্সপোর্টেশন হচ্ছে কি, ওই যে আগে আগে ছিল না, তাকে বনবাসে পাঠায় দাও, মানে কি অন্য একটা দ্বীপে পাঠায় দাও, এরকম। এখন অবশ্যই এই ধরনের ট্রান্সপোর্টেশন তোমার এই সেন্টেন্স ওইভাবেই ইমপ্লাইড নাই, মানে কি বনবাসে, মানে কি অন্য একটা জায়গায় তাকে শিফট করা, মানে এই দেশেই থাকবে না, অন্য একটা, ধরো একটা কি বলে ওই যে গুয়ান্তানামো বে, বিভিন্ন ধরনের যে ইগুলি আছে সেগুলিতে দিয়ে দেওয়া, এই ধরনের। অথবা ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম অফ এক্সিডিং 7 ইয়ার্স। ঠিক আছে, বলা হচ্ছে কি তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এরা কি যে কোনো ধরনের রায় দিতে পারবে। তবে সেই রায়টা অবশ্যই সিআরপিসির ওই 29-C বলা আছে, গভর্নমেন্ট ঠিক করে দেয় তোমার হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে, সেটা থেকে কি, তবে ডেথ সেন্টেন্স দিতে পারবেন, ট্রান্সপোর্টেশন সেন্টেন্স দিতে পারবেন এবং 7 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবেন। এখন দেখো, এই যে আমরা বললাম 10,000 টাকার জরিমানা, 5,000 টাকা, 3,000 টাকার জরিমানা করলো ম্যাজিস্ট্রেটরা, এই যে ফাইন, ফাইনটা যদি কেউ তোমার না করে, কি বলে, ফাইন দিতে না পারে, দেখো অনেক সময় এই ধরনের অর্ডার হয়
5 বছরের সশ্রম কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড উইথ 50,000 টাকা জরিমানা। এই 50,000 টাকা অনেক মানুষ দিতে যদি না পারে তখন কি হবে সেটা সম্পর্কে বলা আছে। দেখো, সশ্রম মানে কি, তোমার কাজ করতে হবে প্লাস ইমপ্রিজন থাকতে হবে। আর ফাইনটা তো বুঝতে পারছো, এত ফাইন, এই ফাইনটা যদি কেউ না দিতে পারে তখন তার বিধিবিধান কি হবে। অ্যাকর্ডিং টু সেকশন 33 অফ দ্য সিআরপিসি কি বলা আছে, সেকশন 33 সেকশনে কি বলা আছে, যদি কেউ আহ বলা হচ্ছে যে এই যে ফাইন, যে ডিফল্টার ফাইন না দিতে পারার যে ডিফল্টার, তার জন্য সেটা কি করা যেতে পারে, সেটা করবে কি ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট এটা ডিসাইড করে দিবে, ওকে তুমি ফাইন দিতে পারতেছো না, তাহলে তোমার এই ফাইনের জন্য এইটা করতে হবে। সেটা হচ্ছে কি, কেউ যদি ধরো ফাইন না দিতে পারে তাহলে তার যে সর্বোচ্চ শাস্তি হয়েছে তার 4/1 তাকে কি করতে হবে, সাজা খাটতে হবে, ইমপ্রিজন থাকতে হবে। হ্যাঁ, এটা ম্যাজিস্ট্রেটরা ইম্পোজ করতে পারে। ধরো একজনের সাজা হয়েছে কি 10 বছর, সরি কি বলে 20 বছর প্লাস 50,000 টাকা জরিমানা, সে 50,000 দিতে পারলো না, তখন তাকে আবার কি আরো এডিশনাল 5 বছর মানে 25 বছর কি করতে হবে, তোমার ইমপ্রিজন থাকতে হবে। এবং এটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার। কিন্তু বলা হচ্ছে যে আহ বলা হচ্ছে যে এমন যদি হয় যে কোনো একটা কোর্ট বা ম্যাজিস্ট্রেট কি করেছে, কোনো ইমপ্রিজনমেন্ট দেয় নাই, বাট শুধুমাত্র ফাইন করেছে এবং ফাইনে ডিফল্টার হয়ে গেছে সে, তখন কিন্তু আবার সাজা খাটতে হবে না, এরকম আইনে বলা আছে। এরপর দেখো আমরা দেখবো কি কোর্টস অফ ল এন্ড দেয়ার পাওয়ার, বিভিন্ন কোর্টের কি কি পাওয়ার আছে। পাওয়ার অফ হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট কি করতে পারে, এর আগে আমরা দেখলাম ম্যাজিস্ট্রেট কোর্ট বা তোমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্টের বিভিন্ন ধরনের পাওয়ার দেখলাম। এবার আমরা দেখবো যে কি হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট তাদের পাওয়ার। বলা সরি বলা হচ্ছে যে কি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে কোনো অর্ডার পাস করতে, মানে কি সেন্টেন্স পাস করতে পারে, ঠিক আছে, যে কোনো শাস্তি দিতে পারে, যেটা লতে অবশ্যই বলা আছে, যেমন কি ডেথ সেন্টেন্স দিতে পারে, যেটা আমরা আগে দেখছিলাম যে লোয়ার কোর্ট, এতক্ষণ আমরা যে করেছি অল আর রিগার্ডেড অ্যাজ লোয়ার কোর্ট, এখন আমরা হায়ার কোর্টের মানে তাদের মানে অথরিটিটা বলতেছি, তারা বলা হচ্ছে যে যে কোনো শাস্তি তারা দিতে পারে, যেমন কি ডেথ সেন্টেন্স দিতে পারে, লাইফ লং ইমপ্রিজনমেন্ট দিতে পারে, ইমপ্রিজনমেন্ট উইথ সলিটারি কনফাইনমেন্ট দিতে পারে, মানে কি ওই যে কন্ডেম সেলে রাখা, আলাদা করে রাখা। এবং বলা হচ্ছে যে এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে রায় দিবে, অবশ্যই লোয়ার কোর্ট, এতক্ষণ যাদের কথা আলাপ করলাম, তারা অবশ্যই এটা মেনে চলবে। এরপর আসলে আমরা দেখছিলাম যে পাওয়ার অফ সেশন কোর্ট। সেশন কোর্ট আমরা বলছিলাম কোনটা, যেখানে সিভিল এবং ক্রিমিনাল দুই ধরনের মামলাই করা যায়, তাদের পাওয়ার কি। দেখো দ্য সেশন জাজ কোর্ট, হ্যাঁ, ডিস্ট্রিক্ট লেভেলে যারা থাকে, যে ডিস্ট্রিক্ট লেভেলে যে সেশন কোর্ট গুলি আছে, সেশন জাজ কোর্ট গুলি আছে, সেগুলি কি করতে পারে, বলছে যে কোনো ধরনের সেন্টেন্স বা শাস্তি প্রয়োগ করতে পারে, বাট সেটা অবশ্যই আইনে বলা থাকবে। কিন্তু তারা ডেথ সেন্টেন্স ও দিতে পারবে, কিন্তু অবশ্যই সেটা হাইকোর্টের অ্যাপ্রুভাল লাগবে। এতক্ষণের আগে আমরা লোয়ার কোর্ট সম্পর্কে বলতেছিলাম কি, যে লোয়ার কোর্ট মৃত্যুদণ্ড দিতে পারে না, কিন্তু লোয়ার কোর্টের সেশন জাজ কোর্ট যেটা, সেটা কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারে, বাট সেই মৃত্যুদণ্ডটা অবশ্যই হাইকোর্টের সাথে কনসালটেশনে বা অ্যাপ্রুভালে, নট কনসালটেশন, অ্যাপ্রুভালে ডেথ সেন্টেন্স দিতে পারে সেশন জাজ কোর্ট। আর সেশন জাজ কোর্ট মানে বললাম যেখানে ক্রিমিনাল এবং সিভিল দুই ধরনের মামলাই করা যায়। দ্য অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট, সেটা কি করতে পারে, ক্যান পাস এনি সেন্টেন্স অথরাইজড বাই ল এক্সেপ্ট ডেথ সেন্টেন্স and imprisonment for more than 10 years. অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কোর্ট কি করতে পারে, এরা যে কোনো রায় দিতে পারে, শুধুমাত্র ডেথ সেন্টেন্স দিতে পারবে না এবং 10 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না।
এরপর আমরা আসি কি জুরিসডিকশন অফ সেশন কোর্ট। সেশন কোর্ট যেটা বললাম ক্রিমিনাল সিভিল, বারবারই বলতেছি আমি যেন তোমাদের কনফিউশন না থাকে। সেটার জুরিসডিকশন কি, এরা অরিজিনাল মামলাও করতে পারে, মামলা নিতে পারে, এপিলেট এর কাজ করতে মানে এপিলের কাজ করতে পারে, কোনো মামলা রিভিশন করতে পারে। তোমরা জানো রিভিশন মানে কি, ধরো মৃত্যুদণ্ড হয়ে গেছে, সেটার আবার আপিল করা হয়েছে, আপিলও রিজেক্ট হয়ে গেছে, তখন কিন্তু লাস্ট একটা হতে পারে কি রিভিশন, মানে এই পুরো রায়টাই আবার রিভিউ করা, সেই কাজটা করতে পারে। এট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেটিভ তাদের যে ডিউটি আছে সেগুলি কাজ করে। এরপর দেখবো আমরা, দেখো কোর্টগুলির হাইরার্কি দেখবো আমরা। প্রথমে উপরের দিকে দেখো সুপ্রিম কোর্ট, দ্য হাইয়েস্ট কোর্ট ইন বাংলাদেশ অর এনি কান্ট্রি। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের আছে আবার দুইটা উইং, হাইকোর্ট ডিভিশন এবং এপিলেট ডিভিশন। দেখো হাইকোর্ট ডিভিশনের মধ্যে এপিলেট ডিভিশন আর কোনো ব্রাঞ্চ নেই, ওরা শুধু আপিল নিয়ে ডিল করে। হাইকোর্ট ডিভিশনের আন্ডারে কি কি কোর্ট আছে, সিভিল কোর্ট ইন ডিস্ট্রিক্ট লেভেল, তারপর আছে ক্রিমিনাল কোর্ট ইন মেট্রো এন্ড ডিস্ট্রিক্ট লেভেল, আর একটা স্পেশাল কোর্ট এন্ড ট্রাইব্যুনাল। তোমরা জানো ওই যে মহিলা এবং শিশুদের জন্য ট্রাইব্যুনাল, তারপর তোমার আইসিটি যে অ্যাক্ট আছে সেগুলির জন্য ট্রাইব্যুনাল, তোমরা এগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল, এগুলি কিন্তু স্পেশাল কোর্ট এন্ড ট্রাইব্যুনালে বিচার হয়। নর্মালি তিন ধরনের, সিভিল কোর্ট ইন ডিস্ট্রিক্ট লেভেল, ক্রিমিনাল কোর্ট ইন মেট্রো এন্ড ডিস্ট্রিক্ট লেভেল এবং স্পেশাল কোর্ট যেটা বললাম ট্রাইব্যুনাল। দেখো সিভিল কোর্ট ইন ডিস্ট্রিক্ট লেভেল আবার এর নিচে আবার কি কি আছে, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্ট আছে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট আছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ আছে এবং অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট বা অ্যাসিস্ট্যান্ট জাজ যদি বলি আমরা, কোর্টও বলতে পারো, যে এইগুলি আর এই লাইনে সিভিল কোর্টস ইন ডিস্ট্রিক্ট লেভেল। এরপর আসলে কি ক্রিমিনাল কোর্ট ইন, এগুলি এরা শুধুমাত্র সিভিল মামলাগুলি করে, জমি জমা সংক্রান্ত, একজনের সাথে আরেকজনের বিরোধ, তারপর নেগলিজেন্স যেগুলি আমি বললাম, অথবা তোমার ফ্রড, চেক জালিয়াতির মামলা বিভিন্ন ধরনের আছে না, অথবা যেটা বললাম হলো কি তোমার ওই এমন ধরনের স্টেটমেন্ট দেওয়া, মানহানি যেগুলি, সেগুলি সব সিভিল কোর্ট গুলি করবে। এরপর ক্রিমিনাল কোর্ট, সেটা মেট্রো এবং ডিস্ট্রিক্ট লেভেলে কি কি আছে দেখো। প্রথম স্যার ফৌজদারিটাও কি সিভিল কোর্টের মধ্যেই পড়ে? ফৌজদারি হচ্ছে সিভিল কোর্ট, সিভিলের বাংলা হচ্ছে ফৌজদারি, সরি না না না, দেওয়ানি, দেওয়ানি হলো সিভিল, ফৌজদারি হচ্ছে কি তোমার ক্রিমিনাল, ঠিক আছে? জি স্যার। আমি উল্টো বলেছিলাম। দেখো ক্রিমিনাল কোর্ট আছে কি ইন মেট্রো এন্ড ডিস্ট্রিক্ট লেভেল, এখানে আছে কি সেশন জাজ কোর্ট বা সেশন জাজ, সেখানে আছে সেশন জাজের মধ্যে আছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, যেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড এবং থার্ড ক্লাস এরা। আর এদের আন্ডার আছে আবার একটা, দেখো এইদিকে এডিশনাল সেশন জাজ, যেটা তোমাদেরকে বারবারই আমি বলতেছি, সেশন জাজের কাজটা তোমাদেরকে বলছি আমি, এবং জয়েন্ট সেশন জাজ। আর মেট্রো সেশন জাজের মধ্যে কি কি আছে, এডিশনাল মেট্রো সেশন জাজ, জয়েন্ট মেট্রো সেশন জাজ, আর এইদিকে আছে দেখো মেট্রোর বাইরে এগুলিগুলো, এই পাশগুলো হলো কি তোমার মেট্রো, তাই না? এরপর কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস। এই হচ্ছে কি বাংলাদেশের কোর্টের মানে হাইরার্কি, ঠিক আছে? এরপরে আমরা দেখো পরবর্তী কি উইটনেস সম্পর্কে দেখবো। উইটনেস এবং কত ধরনের উইটনেস আছে, এভিডেন্স কাকে বলে, কি ধরনের এভিডেন্স আছে, এবং এভিডেন্স দেওয়ার কি কি হিন্ট বা কনসিডারেশন আছে সেটা সম্পর্কে আমরা জানবো আজকে। উইটনেস, উইটনেস মানে বাংলায় বলে সাক্ষী, তাই না? এ পার্সন হু ন্যারেটস এভিডেন্স, এভিডেন্স হচ্ছে কি সাক্ষ্য, আর উইটনেস হচ্ছে কি সাক্ষী, মানে পার্সনটা হচ্ছে কি উইটনেস, এ পার্সন হু ন্যারেটস এভিডেন্স ইন দ্য কোর্ট ফ্রম দ্য পার্সোনাল নলেজ অ্যাবাউট দ্য ফ্যাক্ট ইন কোশ্চেন, ঠিক আছে? মানে কি যে বিষয়ে কনসার্ন, সেই বিষয়ে তোমার পার্সোনাল কি কি নলেজ আছে সেটা কোর্টের সামনে তুমি এভিডেন্স আকারে ন্যারেট করবা, যে ব্যক্তিটা এটা ন্যারেট করবে তাকে বলা হবে কি উইটনেস। আরো বলা হচ্ছে কি দ্য পার্সন হু স, হার্ড অর নিউ দ্য ইনসিডেন্ট
and is called upon by the court to give evidence is known as witness. উইটনেসের সংজ্ঞা বলা হচ্ছে কি, একজন ব্যক্তি যে কোনো একটা ঘটনা দেখেছে, শুনেছে অথবা জেনেছে, এবং তাকে যখন কোর্টে ডাকা হয় ওই ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেওয়ার জন্য, তখন সেই ব্যক্তিটাকে বলা হবে কি, উইটনেস। ধরো একজন ঘটনা দেখছে, শুনছে, কিন্তু কোর্ট তাকে ডাকে নাই, ইজ নট অ্যান উইটনেস। ঠিক আছে, এরপর আছে কি আমরা টাইপস অফ উইটনেস। সাক্ষী কত ধরনের হতে পারে? 4 ধরনের সাক্ষী হতে পারে। একটা কমন উইটনেস, মানে কমন পিপল, লেম্যান, সে দেখছে, এর কোনো অ্যানালাইসিস থাকবে না, কমন, সে যা দেখছে তাই। তারপর হচ্ছে কি এক্সপার্ট উইটনেস। ধরো তুমি একজন ডক্টর, একজন দেখলো কি, ধরো লেম্যান মানুষ যে ভেটেরিনারি পড়ে নাই, একজন দেখলো যে গরুটাকে কি করতেছে, তা দিয়ে কোপাচ্ছে অথবা কোনো একটা গরুর ক্ষতি সাধন করতেছে, বিষ খাওয়া দিচ্ছে, এটা দেখলো জেনারেল মানুষ, সে গিয়ে সাক্ষ্য দিতে, তার কমন উইটনেস বলা হবে। তুমি একজন ভেটেরিনারি পড়া মানুষ, তুমি এটা দেখলা, তখন তুমি তো ওকে কি এক্সপার্ট উইটনেস। আরেক ধরনের উইটনেস আছে হোস্টাইল উইটনেস। এটা কি বলা হচ্ছে কি, ধরো তুমি সাক্ষী দেওয়ার জন্য, পক্ষে সাক্ষী দেওয়ার, এমন হয় অনেক সময় পক্ষে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে গেছো, এবং আমাদের এই তোমার সিআরপিসি তে বা লতে, জাস্টিস সিস্টেমে তোমরা জানো উইটনেসটা কিন্তু খুবই, উইটনেস এন্ড এভিডেন্স ইজ দ্য কি টু পাস সেন্টেন্স। ধরো একজন খুন করেছে, একেবারে স্বতঃসিদ্ধ, ও নিজেও জানে যে আমি খুনটা করেছি, বাট দেয়ার ইজ নো উইটনেস অ্যান্ড দেয়ার ইজ নো এভিডেন্স, তখন কিন্তু ওই ব্যক্তিটার শাস্তি হবে না। ধরো জাজও জানে, ধরো একজন জাজের ছেলে, মানে সে ফর এক্সাম্পল, সে একটা খুন করে ফেলছে, এবং জাজ সামাও জানে যে আমার ছেলেটা এই খুনটা করছে, কিন্তু কোনো উইটনেস নেই, সাক্ষী নাই, কিংবা কোনো এভিডেন্স, তখন কিন্তু ওই ছেলেটা ছাড়া পেয়ে যাবে। মানে মানে কি বলে এটা, জাজ, বিচারপতি, সে কিন্তু ডিউ টু ল্যাক অফ দ্য উইটনেস এন্ড দ্য এভিডেন্স হি ক্যানট গিভ এ সেন্টেন্স টু হিজ ওন সান টু, তার কিছু করতে পারবে না, কোনো পানিশমেন্ট দিতে পারবে না, যে কারণ এখানে কোনো উইটনেস নাই বা এভিডেন্স নাই। তো খুবই কিন্তু স্ট্রং এটা জিনিস। হোস্টাইল এভিডেন্সটা কি, উইটনেস, সরি, উইটনেসটা কি, হোস্টাইল উইটনেসটা হচ্ছে কি, যখন তুমি ধরো একজন সাক্ষীকে নিয়ে গেছো তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু সামহাও সে গিয়ে বিপক্ষে তোমার সাক্ষী দিয়ে দিল, সেটা কি, হোস্টাইল উইটনেস। অথবা এমন সাক্ষী দিল, আসলে সে কিন্তু ওই ঘটনাটাকে আড়াল করে সাক্ষী দিল, সে দেখছে যে এই খুনটা আমাকে করছে, কিন্তু সে বললো যে না, মাননীয় আদালত, আমি মানে এটা দেখছি যে অমকে এই খুনটা করছে, বিপরীত কথা বলছে, এগুলো হোস্টাইল উইটনেস হবে। এছাড়াও আদার উইটনেস আছে, যেমন কোর্ট উইটনেস। কোর্ট অনেক সময় যে কোনো ব্যক্তিকে তার প্রয়োজনে উইটনেস আকারে কল করতে পারে, সেটাকে বলে কি আদার উইটনেস বা কোর্ট উইটনেস। ভেটেরিনারি মেডিকেল এভিডেন্স। এভিডেন্সটা কি, অল লিগাল মিনস হুইচ হেল্প টু প্রুভ অর ডিসপ্রুভ এনি ম্যাটার ইন কোশ্চেন। বলা হচ্ছে কি, যে উপায়গুলি আছে, যে উপায়ের মাধ্যমে, আইনগত উপায় আছে, যে উপায়ের মাধ্যমে কোনো একটা ঘটনাকে তুমি সত্যি অথবা মিথ্যা প্রমাণ করতে পারো, সেই মিনস গুলি, লিগাল মিনস গুলিকে বলা হয় কি, এভিডেন্স। বুঝা গেছে কিনা? আচ্ছা, কি কি ধরনের এভিডেন্স আছে? 3 ধরনের সাধারণত এভিডেন্স আছে। একটা কিন্তু ওরাল এভিডেন্স, সেটা কি মৌখিক সাক্ষী দেওয়া। হ্যাঁ, বলে যে কি ন্যারেটিভ এভিডেন্স, মানে আমি এটা দেখছি, আমি মুখ দিয়ে বললাম। আর কি হেয়ার্স এভিডেন্স। সাধারণত ওরাল এভিডেন্সটা হতে পারে ডাইরেক্ট, হতে পারে ইনডাইরেক্ট, হতে পারে। মানে তুমি দেখলে যে একটা, মানে কেউ একজন দেখলো যে একটা 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 ঘটনা ঘটছে, সেটা এসে বললো যে আদালত, আমি মাননীয় আদালত, আমি এই ঘটনাটা দেখছি, এইভাবে দেখছি, সে বললো। অথবা ইনডাইরেক্টলি, যে আমি এরকম মানে যাচ্ছিলাম, ইনডাইরেক্টলি যে অমুকের কাছে শুনছি, সেটা বল কি হেয়ার্স এভিডেন্স। হ্যালো, হেয়ারসে মানে কি অন্যের কাছে এরকম, মানে যাচ্ছিলাম, লোকজন বলা বলি করতেছিল যে অমকে এই খুনটা করছে,
এটা কি হেয়ার্স এভিডেন্স। আর ওরাল এভিডেন্স ইনডাইরেক্ট কোনটা, যে আমি যাচ্ছিলাম, ধরো আমার অমুকে বললো যে এই কোনটা অমুকে করছে, মানে ইনডাইরেক্টলি তুমি জানছো, সেটা ওরালি বললা। আর হেয়ার্স হলে কি তুমি এক জায়গাতে যাচ্ছ, লোকজন হুইসপারিং করতেছে এই কোনটার সাথে অমুকে জড়িত, তুমি এসে বললা যে আমি এই এলাকাতে যাচ্ছিলাম, লোকজন এরকম বলা বলি করতেছে, সেটাকে হেয়ার্সে এভিডেন্স বলা হয়। আর একটা কি ডকুমেন্টারি এভিডেন্স, বিভিন্ন ডকুমেন্ট প্লেস করবে তুমি, হ্যাঁ, যে এইরকম আমি একটা জিনিস পাইছি, এই গরুটা কি খাওয়াচ্ছিল, বিষ খাওয়াচ্ছিল, এই বিষের বোতল পাইছি আমি, এগুলো কি ডকুমেন্টারি এভিডেন্স। এরপরে আমরা আসি কি হিন্টস ফর গিভিং এভিডেন্স। এভিডেন্স দেওয়ার সময়, সাক্ষ্য দেওয়ার সময় একজন সাক্ষীকে কি কি বিষয় কনসিডার করতে হবে, বা কি কি বিষয় অবশ্যই মানে ই থাকতে হবে। যেমন কনসিডার পসিবল কোশ্চেন্স এন্ড আনসার। একজন সাক্ষী যাওয়ার সময় অবশ্যই তাকে প্রিপেয়ার করে যেতে হবে যে প্রতিপক্ষের উকিল আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে, সেগুলোর আনসার কি কি হতে পারে, এগুলি কিন্তু শিখায় নিয়ে যায় যাদের সাক্ষী, তোমরা জানো এটা, সাক্ষীকেও কিন্তু শিখায় নিয়ে যায় পক্ষের উকিল, যে শিখায় নিয়ে যায় আপনাকে এই এই কোশ্চেন করতে পারে, আপনি এই এই উত্তর দিবেন, সেটাও কনসিডার করতে হবে। এবং একজন সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার সময় আস্তে আস্তে বলতে হবে এবং ডিস্টিংক্টলি কথা বলতে হবে, ক্লিয়ারলি। এবং সাক্ষ্য দেওয়ার সময় টেকনিক্যাল টার্ম যত পারা যায় অ্যাভয়েড করতে হবে, সিম্পল এবং প্লেন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। উত্তর দেওয়ার সময় ধরো তোমাকে যখন কোনো কোশ্চেন করবে, তখন তুমি তোমার উত্তরটা ইয়েস নোর মধ্যে রাখতে হবে, এত ন্যারেট করা যাবে না, তখনই তুমি প্যাচের মধ্যে পড়ে যাবে। এটাই যে জেনারেল জেনারেল গাইডলাইন ফর গিভিং এভিডেন্স। ধরো তুমি একটা ঘটনা, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি উত্তর দিতে চাচ্ছ না, জানো কিংবা জানো না, তুমি মানে উত্তর দিবে না, তখন বলবা যে আই ক্যানট আনসার, আমি উত্তর দিতে পারবো না। সেটাও হতে পারে। এবং তোমাকে কিন্তু প্রতিপক্ষের উকিল, যে সাক্ষ্য তোমাকে বলতেছে বারবার যে সাক্ষ্য দিতে যাবে, তাকে কিন্তু প্রতিপক্ষের উকিল বিভিন্ন কোশ্চেন করে টেম্পার লস করে দিতে পারে। বাট ইউ ডোন্ট লস ইউর টেম্পার, মানে মেজাজ হারানো যাবে না। এক্সপিরিয়েন্স থেকে কোনো আনসার করা যাবে না। তুমি যা দেখেছো, যেটা সাক্ষী সেটাই, তোমার এক্সপার্ট কিছু বলা যাবে না যে না আমি এটা জানি, এটা এইভাবে হয়, এই জন্য এটা হয়েছে। নো, তুমি যেটা দেখেছো সেটাই বলবা এভিডেন্স, বা তুমি সাক্ষ্য দিচ্ছ যেটা। আমার মনে হয় যে এতটুকুই আমরা আজকে থাকি। ঠিক আছে? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ, বলো বলো, শুনছি আমি। স্যার এই জেলা দায়রা জজ আদালত যে স্যার জেলা পর্যায়ে দেখা যায়, এটা স্যার কোন ক্লাস? ওই যে আসো, আসলে আমি নিজেও কিন্তু আইনের লোক না, ঠিক আছে, জেলা দায়রা জজ, তাই না? এই যে যে ডিস্ট্রিক্ট লেভেলে যেগুলো করবে সেগুলি সেশন জাজ কোর্ট, যেটা জেলা দায়রা দায়রা জজ আদালত, এগুলি বাংলাগুলি আমি আসলে দায়রা জজ এগুলো বুঝি না। এইটা পড়ো আর কি। এটার সাথে ওই করে বাংলা করে নিও আর কি। ঠিক আছে, কোনটা পড়বে এক্স্যাক্টলি, আমি দায়রা কোনটা পড়বে আমি এটা বুঝতে পারছি না এটা। ঠিক আছে, শেষ করতে পারি আমি? জি স্যার, ওরা আজকে স্যার ল এর অর্ধেক পড়ে ফেলছে। লয়ের অর্ধেক করে ফেলছে, লয়ের অর্ধেক করে ফেলছে, টিটু বলছে।